তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু এই ভিডিওটা আমরা বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সাথে কিন্তু রয়েছে বিশিষ্ট ইংলিশ শিক্ষক। সবাই চেনো, নতুন করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না, তাও বলি আমারই বন্ধু কাম দাদা সবকিছুই মিঠুন স্যারকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। তোমরা কয়েকদিন ধরেই দেখছি গ্রুপে বারংবার করে মেসেজ করছো যে স্যার ইংলিশ নিয়ে একটু চাপে রয়েছি, কি করতে হবে না করতে হবে বুঝতে পারছি না। তো প্রথমেই আমি স্যারকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। তো ছেলে মেয়েদের যে একটা SMS আমি পাচ্ছি যে ইংলিশ শেষ মুহূর্তে কি করবে, মানে রাইটিং সেকশনে কি করবে বা কিভাবে করলে শেষ মুহূর্তে কিভাবে গ্রামার প্র্যাকটিস করলে মোটামুটি ওরা পরীক্ষার হলে একটু করতে পারবে মাধ্যমিকদের জন্য। আপকামিং যেহেতু ওদের সেকেন্ড সামেটিভ রয়েছে, তো আমি বলবো যে স্যারকে একটু টোটালটা একটা রোডম্যাপ করে দিতে, যে শেষের আর এই 4-5 দিন হয়তো রয়েছে, প্রত্যেকটা স্কুলে 3 তারিখ বা 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো তার মধ্যে দিয়ে ইংলিশটা কিভাবে ওরা শেষ মুহূর্তে একটু প্রিপারেশন নিলে মোটামুটি না একটু ভালো নাম্বারটাই পেয়ে যাবে। আর রাইটিং সেকশনটা অবশ্যই একটুখানি ছেলে মেয়েদেরকে আমাদের একটু বলে সাহায্য করতে হবে। তো স্যারেরকেই আমি টোটালি বলতে বলবো। তো স্যার আপনি আপনার মতো করে একটু আমার ছেলে মেয়েদেরকে বলে দিন। থ্যাংক ইউ। তোমাদের প্রত্যেককেই পিডি স্টাডি সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তোমরা ইংরেজি পরীক্ষা নিয়ে প্রত্যেকেই বলছো টেনশনে আছো। দেখো, যারা যারা তোমরা ফ্রেন্ডলি লার্নিং দেখেছো বা দেখছো, বছরের প্রতিটা দিন 365 দিন আমি তোমাদের জন্য ক্লাসেস দিই। সুতরাং তোমাদের যারা যারা ক্লাসেস করো তাদের আশা করি এই টেনশনটা থাকার কথা না। তবুও তোমাদের যদি টেনশন হয়, তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে, এরপর কিন্তু তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং তারপর অন্তিম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। রেজাল্ট একবার প্রিন্ট হয়ে গেলে তোমার কোনো রকম অপশন তুমি পাবে না সেই রেজাল্টটাকে এডিট করবার। তাই যা হবার, যা পরিকল্পনা করবার, যা কেরামতি দেখানোর তোমাকে রেজাল্টের আগেই করতে হবে। মাধ্যমিক পরীক্ষা এবার সেকেন্ড সামেটিভের জন্য বলবো, ফাইনালে তো আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওস দেব। সেকেন্ড সামেটিভের যদি কথা বলি, সেকেন্ড সামেটিভ তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে। খুব ভালো করে বিষয়টা বুঝে নাও। ইংরেজি এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় ম্যাক্সিমাম জিনিস তোমরা প্রশ্নপত্রেই পাবে। শুধু মাথা ঠান্ডা রাখতে হবে, কনফিডেন্টলি পরীক্ষা দিতে হবে। আমরা যখন কোনো পরীক্ষার টেনশন নিয়ে দিই, যত ভালোই পড়ে যাই আমাদের রেজাল্ট ভালো হবার স্কোপ কিন্তু কমে যায়। 40 নম্বরে 10 নাম্বার সিন থাকবে, 10 নাম্বার গ্রামার থাকবে, 10 নাম্বার আনসিন থাকবে এবং 10 নাম্বার রাইটিং থাকবে। এই প্রতিটা সামেটিভ পরীক্ষায় কিন্তু তোমাকে প্রস্তুত করছে টেস্ট পরীক্ষার জন্য, এবং এই টোটাল পরীক্ষায় তোমায় প্রস্তুত করছে ফাইনাল পরীক্ষার জন্য। 10 নাম্বার সিনের জন্য কি কি করবে? সিনে SAQ লেখাটা একা একা শিখতে হবে। স্যার SAQ কি? SAQ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সেগুলো একটু সাজিয়ে, অর্থাৎ যেমন হোয়াট ডিড স্বামী সে টু হিজ ফাদার, প্রশ্নটা আছে, তুমি স্বামী সেই, এটা হবে সেইড, কেন প্রশ্নের ডিড আছে পাস্ট টেন্সে। এই সাজিয়ে লেখাটা এই ছোট ভিডিও তোমায় তো শেখানো সম্ভব নয়। আমি বছরের শুরু থেকেই বলছি SAQ একা একা লেখা শেখো, তাহলে দেখবে গোটা ইংরেজি তোমার হাতের মুঠোয়। তোমরা MCQ নিয়ে অত্যন্ত কনফিডেন্ট, স্যার কোনো চাপ নেই, MCQ আমরা পারবো। MCQর জন্য আমি বলবো সিন পার্টের অবশ্যই তোমরা ওয়ার্ড নোটস, যেগুলো ইংলিশ টু ইংলিশ আছে সেগুলোও পড়বে। তাছাড়াও আমার লেখা এবছর সম্রাট এক্সক্লুসিভ বইটা সম্পূর্ণ আমার লেখা, ওই বইতে আমি প্রচুর প্রচুর পরিমাণে ওয়ার্ড নোটস দিয়েছি। সেই কটা ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। তাহলে পাঠ্যের তুমি অবশ্যই তুমি ওয়ার্ড নোটস পড়ছো, কিছু এক্সেস পড়ছো, তার পাশাপাশি SAQ লেখা শিখছো। MCQর জন্য টেক্সটটা ভালো করে পড়বে এবং পাঠ্য বইতে দেওয়া MCQ গুলো দেখবে। ট্রু ফলস যখন লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট লেখার সময় অবশ্যই দ্যাট শুড বি ইন কোটেশন, যেন ইনভার্টেড কমার মধ্যে থাকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে গেলে। এগুলো মাথায় রাখবে। গল্পের নাম, কবিতার নাম যখন লিখবে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। আর যদি তুমি লেখকের নাম বা কবির নাম লেখো বা পোয়েট বা অথরের নাম লেখো, তাহলে কিন্তু সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে না। এক্ষেত্রে সিনের ক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু কবিতার প্রশ্ন উত্তরগুলো একটু একটু করে মুখস্থ করো। যেমন ধরো তোমার যদি প্রশ্ন দেয় যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, এই লাইনটা বারবার কেন প্রতিটা ক্যান্টো ইউজ করেছে, এই কোশ্চেনটাও দেওয়া আছে। একটু বোধমূলক যদি প্রশ্ন দেয় তোমরা কিন্তু একটু ঘাবড়ে যাও। তো
কবিতার প্রশ্ন উত্তরগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমি রিকোয়েস্ট করব বুঝে বুঝে মুখস্থ করবে, তাই দেখবে সিনে 10 out of 10 পাওয়া কোনো ঘটনাই না। শুনতে অনেকগুলো লাগছে, একটুখানি শুরু করে দাও, মাত্র তো 3টে থেকে 4টে চ্যাপ্টার, তোমাদের পরীক্ষা হবে, বেশি সময় লাগবে না। এবার আসছি আনসিন। স্যার আমি আনসিন পড়ে কিছুই মানে বুঝি না। তোমার বোঝবার প্রয়োজন নেই, তুমি যে কোনো একটা প্র্যাকটিস সেট নাও, তুমি যে কটা প্র্যাকটিস করেছো সে কটাই ভালো করে নাও। আর আমাদের বইতে আমি তোমাদেরকে বলি প্রায় 1000+ ওয়ার্ড নোটস, যাতে করে আনসিন ওয়ার্ড থেকে যে সিনোনিমস দেয় সে কটা রিসেন্ট টপিকের ওপরে মুখস্থ করানো, লেখানো, তুমি সে কটা একটু একটু করে পড়ে যাও, মনে রাখার চেষ্টা করো, দেখবে তোমার কাছে ওই আনসিন ওয়ার্ড নোটস নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স বলবো, তোমরা যেটা করবে সেটা হলো আগে প্রশ্ন পড়বে, যেহেতু 10 নাম্বারের, তো কোশ্চেন আগে পড়ে নেবে, তারপর প্যাসেজ পড়বে, এবং পরীক্ষার সবার শেষে, সব অন্তে তুমি কিন্তু এইগুলো আগে মানে আগে তুমি আনসিনটা করতে পারো সবার শেষে। এবার আসছে গ্রামার। গ্রামার 10 নাম্বারের থাকবে, তার মধ্যে ফ্রেজাল ভার্ব মুখস্থ পার্ট তোমাকে বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, মুখস্থ করলেও তোমায় কিন্তু দেখতে হবে যে রুট ওয়ার্ডটা কোন টেন্সে দিয়েছে। আর্টিকেল প্রেপোজিশন স্যার আমার প্রবলেম হয়, প্র্যাকটিস করো, সেন্স ক্লিয়ার রাখো। আচ্ছা, ভার্বের ফরমেশন, টেন্স অ্যালং উইথ সিনটেক্স ভালো করে বুঝে নাও, শুধু টেন্স বুঝলে চলবে না, তার সঙ্গে সিনটেক্সটাও বুঝতে হবে। আচ্ছা, দা পুওর, তোমাদের কাছে প্রশ্ন রইল, দা পুওর ইজ হবে না আর হবে, আমাকে একটু নিচে কমেন্ট সেকশনে জানিও তো, তাহলে বুঝবো তোমাদের সিনটেক্সের মোটামুটি ধারণা আছে। সিনটেক্সটাও ভালো করে শিখে নেবে, এই বইতে কিন্তু সেটা দেওয়া আছে খুব সুন্দর করে। কামিং টু রাইটিং। রাইটিং তো বাবু একা একা লেখা শিখতে হয়। রাইটিং স্যার কমন দিন, আমি রাইটিং এর সাজেশন ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এবং রাইটিং এর পিডিএফ, প্রচুর পরিমাণে রাইটিং ইনক্লুডিং রিসেন্ট টপিক, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আমাদের বইতেও প্রচুর পরিমাণে রাইটিং ট্রান্সলেট করে করে, বাংলা করে করে, বাংলা থেকে ইংরেজি করে করে কিন্তু দেওয়া আছে। রাইটিং এর জন্য এবছরে গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং। রিপোর্ট একটা পার্টিকুলার ফরম্যাট থাকে, রিপোর্টকে উল্টোনো পিরামিড বলা হয়, কেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আগে দেওয়া থাকে, আর স্বল্প গুরুত্বপূর্ণ জিনিসগুলো গুরুত্বের খাতির আস্তে আস্তে কমতে থাকে। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট একটা সময় এসছিল, মনে আছে তোমাদের, যে ওই যে ট্রেন দুর্ঘটনা এসছিল। তাছাড়াও রিপোর্ট কিন্তু ন্যাচারাল ক্যালামিটি আসতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সেলিব্রেশন। এবছর কিন্তু ইন্টারন্যাশনাল যোগা ডে আমাদের রাজ্যে উইথ দ্য অসপিশিয়াস প্রেজেন্স অফ আওয়ার প্রাইম মিনিস্টার সেলিব্রেট করা হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পশ্চিমবঙ্গ দিবস ইম্পর্টেন্ট। শ্যামাপ্রসাদ এবছর গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকেই সরকারকে প্রসন্ন করতে চায়, সেজন্য প্রত্যেকে এই ধরনের টপিক কিন্তু পরীক্ষায় দিতে পারে, তো সেদিকে লক্ষ্য রাখবে। রিসেন্ট টপিক গুলো একটু খেয়াল রাখবে, মহাকুম্ভ মেলা থেকে শুরু করে আরো বিভিন্ন টপিক এই বইতে কভার করা আছে, বা আমাদের রাইটিং পিডিএফ এ কিন্তু কভার করা রয়েছে, একটু বেশি পরিমাণে আছে। রাইটিং রিপোর্ট একটা নির্দিষ্ট ফরম্যাট, পাস্ট টেন্সে লিখতে হয়, কখনো কখনো প্যাসিভ। এগুলো তো দেখো, এগুলো তোমাকে তো শিখতে হবে হাতে কলমে। আমি তো কোনো ট্যাবলেট দিলাম তুমি ওইটুকুনি খেলে আর ওই পারবে এমন তো নয়, তোমাকে হাতে কলমে কষতে হবে। তুমি যদি মোটামুটি 10টাও পড়তে পারো, আনকমন আসলে তার জন্য কি করণীয়, যে তুমি ছেড়ে এসো না, ছেড়ে আসলে শূন্য পাবে, কিন্তু তুমি কিছু লিখে আসলে, এবং আমি বলবো আনকমন রাইটিং আসলে বেশি করে লিখতে হয়। সঠিক যা পড়েছো একটু নিজে থেকে ছোট ছোট বাক্য ফ্রেম করো। যাওয়ার যদি কোনো সেলিব্রেশনাল রাইটিং দেয়, যে আমাদের বিদ্যালয়ে বিশ্ব যোগা দিবস উদযাপিত হয়েছিল, তাহলে আমি দুভাবে লিখতে পারি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে লিখতে পারি। অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারি ইন্টারন্যাশনাল যোগা ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল। আমি লিখতে পারি আওয়ার স্কুল সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল যোগা ডে। কত সুন্দর সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। বা তুমি প্যাসিভেও লিখতে পারো ওয়াজ সেলিব্রেটেড। ছোট ছোট বাক্য পারি না বললে হবে না। তুমি আই লাভ ইউ বললে তার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যালি কারেক্ট একটা রিপ্লাই দেবে, আই লাভ ইউ টু, TOO মানে ও। তাহলে ওটা যদি তুমি পারো, কারণ তুমি বহুবার শুনেছো, প্র্যাকটিস করেছো, ভালোবেসেছো, কিন্তু তুমি যখন এবেলায় একা লেখা শেখার কথা বলা হচ্ছে, তখন এই ফরম্যাট শুধু মাঝে মাঝে কিছু লিখে দেবো, প্রচুর লোকের ওইভাবে ভিডিওস দেয়, ওইভাবে করতে যেও না। খুব সহজবোধ্য জিনিস, শুধু শুধু তুমি ওইটার জন্য ভয় পাচ্ছ। এবছর অফিসিয়াল লেটার ইম্পর্টেন্ট। অফিসিয়াল মানে এডিটোরিয়ালও থাকতে পারে। অফিসিয়াল আমরা কখন লিখি? আমরা কোনো কমপ্লেইন্ট অর্থাৎ অভিযোগ নিয়ে লিখি, কোনো কিছু ডিমান্ড করি, তাহলে অভিযোগ আর কোনো কিছু আমরা পাবার জন্য। স্কুলের ক্ষেত্রে সাইকেল, একটা সাইকেল শেডের প্রয়োজন আছে। লাইব্রেরিতে ইনঅ্যাডিকুয়েট বুকস অফ লাইব্রেরি, তুমি বলতে পারো যে ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, ডিফাঙ্কড সিলিং ফ্যান বলতে পারো। এগুলো স্কুল ওরিয়েন্টেড থাকতে পারে।
স্কুলের বাইরে গেলে সমাজে যেগুলো আমরা দেখতে পাই, সিসিটিভি ক্যামেরা আমাদের প্রত্যেকটা পাড়ার মনে মনে দেওয়া উচিত, সেগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো। তো যেগুলো বাইরে সেগুলো তুমি পঞ্চায়েত প্রধানকে বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বা বিডিও সাহেবকে বা তুমি থানা যদি ওসি কে বা ওআইসি অফিসার ইনচার্জ তাকে লিখতে চাও, তো সেক্ষেত্রে সেগুলো হতে পারে। তো অফিসিয়াল লেটার কিন্তু এবছর গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তুমি ধরো মাই এইম ইন লাইফ পড়ে গেলে না, পরীক্ষায় দিয়ে দিল, তো সুতরাং তুমি কোনটা বাদ দেবে? ইয়োর ফেভারিট পার্সন। এবার বায়োগ্রাফিও কিন্তু ইম্পর্টেন্ট। জুবিন গার্গ থেকে শুরু করে রতন টাটা, লতা মঙ্গেশকর, এরা প্রত্যেকেই যারা ফেমাস পার্সোনালিটি, তাদের বায়োগ্রাফি পড়তে হবে। বায়োগ্রাফি লিভিং অ্যান্ড নন লিভিং। লিভিং এর মধ্যে বিরাট কোহলি একবার এসেছিল, তা মহেন্দ্র সিং ধোনি দিতেই পারে, তার এই বছর তার কিন্তু তোমার রিটায়ারমেন্টের বছর। তাছাড়াও তোমাদের মাথায় রাখতে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে আসতে পারে। ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু হয়েছে, তো রোনাল্ডো, মেসি এদের জীবনীও আসতে পারে, একটু পড়ে রাখবো। যদি আমি একা লেখা শিখতে পারি, ওই হিন্টস থেকে একটু একটু বানিয়ে লিখবো, না হলে তুমি কত মুখস্থ করবে? আমাদের যে পিডিএফটা আমি তৈরি করেছি, সেখানে সুন্দর করে বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে ইংরেজি করা, এবং প্রতিটা ভিডিও ওখানে দেওয়া আছে, যে ক্লিক করলে ভিডিওতে নিয়ে যাবে, ভিডিওতে এলাবোরেটলি বুঝে নিলে, আর ওখান থেকে বুঝে বুঝে পড়ে নিলে দেখবে নিজের মধ্যে অটোমেটিক্যালি একটা সক্ষমতা তৈরি হয়ে যাবে একা লেখা। তাই প্রত্যেককে বলবো, ইংরেজি নিয়ে হয়তো ভয় না, এর মেন জায়গাটা কোথায়, প্রবলেমটা কোথায়? শুধুমাত্র রোগ সারালে তো চলবে না, প্রবলেমটা কোথায়? প্রবলেম আমরা একা লিখতে চাইছি না, আমরা একটু শিখতে চাইছি না এসে কিউ কি করে লিখতে হয়, এটাই আমাদের প্রবলেম। আমরা একটুখানি কবিতার প্রশ্নগুলো মুখস্থ করতে চাইছি না, একটু ভোকাবুলারি পার্টটা আমাদের ইমপ্রুভ করতে চাইছি না। আচ্ছা, তোমরা আমাকে জানাও তো যে হ্যামারের যে স্পেলিংটা কি কমেন্ট সেকশনে, তাহলে তোমাদের বানান কি করে শুদ্ধ যদি তোমরা ওয়ার্ড নিয়ে আলোচনা না করো? তাহলে আমরা যে সেই গদ বাঁধা যদি ন্যারেশন ভয়েস এই নিয়েই পড়ে থাকি, আরে মাত্র একটা ন্যারেশন একটা ভয়েস দেবে, ওটা প্রত্যেকেই পারবে যদি একটু ভালো করে প্র্যাকটিস করো। একটু গুছিয়ে পড়ো, ভালো করে প্র্যাকটিস করো, আর যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো খেয়াল রাখো। সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুধু নয়, তোমায় এটা একটা মিটার ক্রিয়েট করবে যদি কোন কোন জায়গায় তোমার আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, সেই জায়গাগুলোতে একটুখানি বেশি মনোনিবেশ করো। কারণ এরপর কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার আগে রিট্রিটের কোনো কিন্তু অপশন তুমি পাবে না। পরীক্ষার পরে কেঁদে নিজেকে দোষারোপ করে লাভ নেই। এবার একটুখানি খেটে পড়াশুনো করো, যাতে রেজাল্ট, মাধ্যমিক শুধু একটা কাগজ নয়, রেজাল্টটা, মাধ্যমিকের রেজাল্ট তোমার ভবিষ্যতে তোমার একটা আইডেন্টিটি, এটা মাথায় রেখো। ভালো থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।